ওয়েলকাম এভরিওয়ান ইন স্টাডি আইকিউ আর স্টাডি আইকিউতে তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন এবং তোমাদের সাথে আমি কি করছি না তো ডব্লিউবিসিএস এর ডিসকাশন করছি এবং ক্লাস শুরু করার আগে বলে দিই এটা ডব্লিউবিসিএস মেইনস এর ডিসকাশন হচ্ছে এবং মেইনস এর এটা পেপার নাম্বার যেটা হচ্ছে 5 যেটা হচ্ছে হুইচ কনসিস্টিং দ্য পলিটি অ্যান্ড ইকোনমিক্স তারই 5 নাম্বার পেপারে আজকে আমরা সেকেন্ড লাস্ট টপিক আলোচনা করব অ্যান্ড আই এম প্রিটি শিওর দিস ক্লাসেস আর রিয়েলি বিং ভেরি মাচ হেল্পফুল ফর ইউ অ্যান্ড ইন দ্যাট কেস তোমাদের এই এক্সামিনেশন যেগুলো সামনে আসছে সেগুলো ডাব্লিউবিসিএস শুধু ওরিয়েন্টেড এমন কোনো ব্যাপার নয়, বাকি যে সমস্ত এক্সামিনেশনগুলো আসছে সেগুলো তো যাতে তোমরা কনসেপচুয়াল ক্ল্যারিটি নিয়ে প্রশ্নগুলোর উত্তর দিতে পারো সেই জন্য আমরা ডিটেলস অ্যানালিসিস করছি এমসিকিউগুলোর এবং সেই ডাব্লিউবিসিএস এর মেন্স পেপারে পার্সপেক্টিভে করা হচ্ছে এই কারণে যাতে মানে পুরো বাংলার মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা অ্যাসপিরেন্ট তারা যেন সমৃদ্ধ হতে পারে। এবং আরেকটা কথা বলার, যদি ভিডিও ভালো লাগে তারপর ডেফিনেটলি ডোন্ট ফরগেট টু put the like button because that is the only thing actually keep us motivated to work for you. তো সেই কারণেই এটা বলা এবং জানোই তোমরা এটা বাংলা কন্টেন্ট এবং সেই ক্ষেত্রে the content, the medium of the content will be Bengali but the content will be is as providing as it is coming at the examination paper সেটা হচ্ছে ইংলিশে, সেটা তোমরা জানোই। আর আরেকবার বলে দিই যদি তুমি নতুন হও তবে don't forget to subscribe on our YouTube channel and if you want to join us in other social media platform then you can join here, right? So let's start our class for today. অ্যান্ড ফার্স্ট কোয়েশ্চেন দেখবো। আর বেসিক্যালি আমরা জানি এবার যেগুলো নিয়ে আমরা ডিল করছি সেটা পুরোটাই ইকোনমিক্স এর কোয়েশ্চেন, কনসেপচুয়ালি বুঝবো এবং ওয়ান বাই ওয়ান যেটার মধ্যে আমাদের পুরো ডিটেলস অ্যানালিসিস করতে হবে সেটা আমরা ডিটেলস অ্যানালিসিস করবো, আর যেগুলো ওয়ান বাই ওয়ান আনসারে আমাদের কাজ হয়ে যাবে সেগুলোতে তাই যাবো, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন দেখো, ডিসইনভেস্টমেন্ট অফ দ্য পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস টুক প্লেস বিকজ অফ হোয়াট? বলেছে যে পাবলিক সেক্টরের যে ডিসইনভেস্টমেন্ট হয় সেটা কখন করা হয়, কিসের জন্য করা যায়? যখন ক্যাপাসিটি ইউটিলাইজেশন হয়, নাকি লো প্রফিটেবিলিটি হয়, নাকি ইনক্রিজ দ্য বার্ডেন অফ সাবসিডি, মানে সাবসিডি যদি বার্ডেন হয় তাই জন্য হয়, নাকি অল অফ দ্য অ্যাবাভ? তো বেসিক্যালি কোনো যদি পাবলিক এন্টারপ্রাইজ থাকে তাহলে তাকে ডিসইনভেস্টমেন্ট করতে হবে, মানে সেখানটাতে আর ইনভেস্টমেন্টের জন্য জায়গা দেওয়া হবে না। ইন দ্যাট কেস হোয়াট অ্যাকচুয়ালি ওয়ার্কস? সি ক্যাপাসিটি ইউটিলাইজেশন ডেফিনেটলি এটা তো হবেই, লো প্রফিটেবিলিটি যদি হয় তাহলে পরেও ডিসইনভেস্টমেন্ট হয়ে যাবে, রাইট? তারপরে ইনক্রিজ দ্য বার্ডেন অফ দ্য সাবসিডি, যদি সাবসিডির বার্ডেন বেড়ে যায় সেই ক্ষেত্রেও হবে। সো দ্য রাইট অপশন ইজ অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ, রাইট? নাও 122 নাম্বার কোয়েশ্চেন, নাবার্ড প্রোভাইডস হেল্প ইন দ্য ফলোইং ওয়ে। নাবার্ড নিচের কোন মানে কোন উপায়ে হেল্প করে? প্রোভাইডিং এগ্রিকালচারাল রিফাইন্যান্স ফ্যাসিলিটিস, নাকি গিভিং টার্ম লোন টু কমার্শিয়াল ব্যাংক, নাকি গিভিং লং টার্ম লোন টু স্মল ইন্ডাস্ট্রিজ, নাকি গিভিং লোন টু স্টেট গভর্নমেন্ট? নাও ওয়ান ট্রিক ইজ দেয়ার, ইফ ইউ আর অলরেডি ইনটু দ্য প্রিপারেশন অ্যান্ড ইউ নো অ্যাবাউট নাবার্ড তাহলে পরে তো তোমাকে বলার নেই কিছু, কিন্তু তুমি যদি নতুন হও তাহলে পরে তোমাকে একটা ট্রিক্স বলে দিই। ইন দিস কেস when anything will be asking about NABARD then make sure that if in the option কোথাও যদি এগ্রিকালচার বলে ওয়ার্ডটাকে পাও তাহলে পরে দ্যাট উইল বি দ্য আনসার। তো বেসিক্যালি নাবার্ডের কাজই হচ্ছে, নাবার্ড যেহেতু এগ্রিকালচারাল মেইন ব্রাঞ্চ, ঠিক আছে, মানে মেইন ব্যাংক, এবং যেমন হচ্ছে সমস্ত ফাইন্যান্স জাতীয় জিনিসগুলোকে কে টেক ওভার করে? সেন্ট্রাল ব্যাংক বা আরবিআই। ঠিক সেই রকমই যখন কোনো কিছু এগ্রিকালচারের সাথে রিলেটেড কোনো কিছু যখন টেক ওভার হয় বা তার দ্বারা লোন দেওয়া হয় বা তার থেকে বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট হয়, সেই সব কাজটা কে করে? নাবার্ড করে। তো প্রোভাইডিং এগ্রিকালচারাল রিফাইন্যান্স ফ্যাসিলিটিস দ্যাট ইজ বিন গিভেন বাই প্রোভাইডেড বাই নাবার্ড। সো রাইট অপশন ইজ অপশন এ। নাও 123 নম্বর প্রশ্ন, ইন্টারেস্ট রেট পেড অন ক্যাশ রিজার্ভ কেপ্ট বাই দ্য ব্যাংক উইথ আরবিআই ইজ। বলেছে ইন্টারেস্ট রেট পেড অন দ্য ক্যাশ রিজার্ভ কেপ্ট বাই দ্য ব্যাংক উইথ দ্য আরবিআই ইজ। ইন্টারেস্ট রেট যেটা আরবিআই এর সাথে ব্যাংক রেখে দেয় সেটা কি হয়? সেটার মানে ইন্টারেস্ট কিভাবে পে হয়? লোয়ার দেন দ্য মার্কেট লেন্ডিং রেট, মার্কেটে যে লেন্ডিং রেট থাকে তার থেকে লো হয়, নাকি হায়ার দেন দ্য মার্কেট লেন্ডিং রেট, যে মার্কেটে যে লেন্ডিং রেট থাকে তার থেকে মানে হাই লেন্ডিং রেটে দেয়, নাকি ইকুয়াল টু দ্য মার্কেট রেট, নাকি নো ইন্টারেস্ট পেড? নাও দ্য রাইট অপশন হিয়ার ইজ নো ইন্টারেস্ট পেড। এবং এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে যেহেতু 123 নম্বর প্রশ্ন, আমাদের যে ভিডিও আপলোড হয়েছে স্টাডি আইকিউ এর এই যে ডাব্লিউবিসিএস মেন্সের যে 5 নাম্বার পেপারের যে পার্ট 1 হয়েছে সেখানে একটা ছোট্ট কারেকশন তোমাদের জন্য রয়েছে, অ্যান্ড উই আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট
প্রবলেম, সেটা হচ্ছে পার্ট 1-এর যে কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেন নাম্বার 20, কোয়েশ্চেন নাম্বার 20-র একটা রেকটিফিকেশন হবে। সেখানে প্রশ্ন ছিল যে যে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান সেটা কে নিযুক্ত করেন। সেখানটা আমাদের এখান থেকে উত্তর দেওয়া হয়েছিল যে দ্য প্রেসিডেন্ট। নাও দ্য রাইট অপশন মানে প্রেসিডেন্ট হবে না, ইট উইল বি দ্য গভর্নর। কেন গভর্নর হবে? কারণ ওখানে একটা টেক ছিল, ইট ওয়াজ বিন সেড যে স্টেট পাবলিক কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশনের হেড কে নিযুক্ত করে। তো ওয়েন ইট ইজ অ্যাবাউট দ্য স্টেট ইট উইল বি বাই দ্য গভর্নর। আর যখন এটা হবে কান্ট্রির জন্য, মানে পুরো ইউনিয়নের জন্য, দেন ইট উইল বি দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে? সো উই আর अगेन সরি ফর দিট লিটল মিস্টেক। তো তোমরা ওটাকে একবার চেক করে নিও। নাও 124 নাম্বার কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং আইটেম ডাজ নট কাম আন্ডার দ্য ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট? Which of the following items does not come under the national income measurement? National income measurement এর আন্ডারে কোনটা আসে না? Wages to agricultural laborer paid in the kind, then received from second hand sale of an automobile, নাকি profit of the public sector enterprise, value of the product kept for the self consumption. Now one thing is that কি এগ্রিকালচার যে কস্ট হয় তাতে যে ট্যাক্স বা রেভিনিউ, সেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের হাত থেকে মানে সেটা লাগু করা হয় না। কিন্তু ইফ উই টক অ্যাবাউট দ্য রিসিপ্ট ফ্রম দ্য সেকেন্ড হ্যান্ড সেল অফ অ্যান অটোমোবাইল, মানে কোনো যদি গাড়ির কথা বলেছে, গাড়ির যদি সেকেন্ড হ্যান্ড সেল হয়, সেই ক্ষেত্রে কিন্তু ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট হবে না। কেন হবে না সেটাও একবার বলি। কারণ যখন সেকেন্ড হ্যান্ড সেল হচ্ছে কোনো অটোমোবাইলে, সেটা তো সেকেন্ড টাইম সেল হচ্ছে, যেখানে ফার্স্ট টাইম যখন সেটা সেল হয়েছে সেই বছরের যে অ্যাকাউন্টিং ইয়ার, সেই বছরই তার যে কস্টিং ভ্যালু, সেলিং ভ্যালু সেটা অ্যাড হয়ে গেছে। সো দ্য রিসিপ্ট ফ্রম দ্য সেকেন্ড হ্যান্ড সেল অফ অ্যান অটোমোবাইল ডাজন্ট কাম আন্ডার দ্য ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট, রাইট? নাও অপশন বি। Now next question এ যাব 125, long term loan to the corporate sector usually come from, বলেছে যে লং টার্ম লোন কর্পোরেট সেক্টরের ক্ষেত্রে কোথা থেকে আসে? কমার্শিয়াল ব্যাংক, নাবার্ড, লেড ব্যাংকস, নাকি ক্যাপিটাল মার্কেট? বেসিক্যালি যে লং টার্ম লোনগুলো চলে, সেই লং টার্ম লোন মানে একটা বেশ লম্বা সময়ের জন্য বলা হচ্ছে, ইটস মোর দ্যান এ ইয়ার, ম্যাক্সিমাম টাইমেই দেখা যায়। সো ইন দ্যাট কেস হু হ্যাজ, বেসিক্যালি দেখো স্পেশাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হয়, ব্যাংকস হয়, এবং কেমন ব্যাংক, যেমন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ গুলো হয়, বা রিটেন্ড আর্নিং বা ফরেন ইনভেস্টমেন্ট, এইগুলো থেকে যে বরোয়িংস গুলো বা লোন গুলো পাওয়া যায়, সেগুলো কর্পোরেট সেক্টরে লং টার্ম নেওয়া হয়। কিন্তু এইখানটায় যেটা আমাদের জানতে হবে, বেসিক্যালি সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে কার কাছ থেকে নেওয়া হয়, দ্যাট ইজ দ্য ক্যাপিটাল মার্কেট। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অপশন। 126 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাজ নট কাম আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার? নিচের মধ্যে কোনটা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সপেন্ডিচার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যয়ের মধ্যে পড়ে না? ডাজ নট কাম বলেছে, ঠিক আছে? কোনটা পড়ে না? ডেট সার্ভিসিং, ডিফেন্স এক্সপেন্ডিচার, মেইনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার অ্যান্ড পুলিশ ফোর্সেস, নাকি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট? নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট এখানে দেখো অপশন সি রয়েছে। প্রশ্ন কি বলেছে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ে না, রাইট? তো পুলিশের যে বিষয়টা, মেইনটেনেন্স অফ দ্য ল অ্যান্ড অর্ডার, দ্যাট কামস আন্ডার শিডিউল নাম্বার, মানে আমাদের যে মানে 7th নাম্বার শিডিউলের যে 3টে লিস্ট আছে, সেই লিস্টের অনুযায়ী এটা কার আন্ডারে পড়ে? যে সেকেন্ড লিস্টের মধ্যে পড়ে, তাই তো? সেকেন্ড লিস্ট মানে স্টেট লিস্ট। বেসিক্যালি ম্যাক্সিমামটা কারা দেখে? বেসিক্যালি দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার অ্যান্ড সাপোর্ট অফ দ্য স্টেট, ঠিক আছে? তো স্টেটের হাতে এটা থাকে, দিস ইজ নট আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। সো দ্য রাইট অপশন ইজ অপশন সি। 127 নম্বর প্রশ্ন দেখবো, অপারেশন বার্গা প্রোগ্রাম বেনিফিশিয়ালি এফেক্টেড দ্য ফলোইং ক্লাস। যে বার্গা প্রোগ্রাম হয়েছিল সেটা কোথায় হয়েছিল এবং সেটা কাদেরকে বেনিফিট করেছিল? সো অপারেশন বার্গা দ্যাট ওয়াজ এ ল্যান্ড রিফর্ম মুভমেন্ট, কোথায়? না তো ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে? সেটা কাদেরকে হেল্প করেছিল? দ্যাট ইজ দ্য ল্যান্ডলর্ড, নাকি এগ্রিকালচারাল লেবারার, নাকি শেয়ার ক্রপার্স, নাকি ইন্টারমিডিয়ারিজ, মিডল ম্যানদের, কাদেরকে করেছিল? বেসিক্যালি বর্গাদার্স যারা ছিল, বর্গাদার্স বলতে যারা হচ্ছে জোতদার, মানে দিস ইজ বিন কল্ড দ্যাট বর্গা বা জোতদার, এটা হচ্ছে তাদের হাত থেকে নিয়ে লিগাল প্রোটেকশন দিয়েছিল ফর দ্য এভিকশন বাই দ্য ল্যান্ডলর্ড। কারণ যারা বর্গাদাররা ছিল, মানে যারা শেয়ার ক্রপার্স বলা হতো, রাইট? অপশন সি, তারা যাতে ওই মানে যারা যে ল্যান্ড লর্ড যারা, তাদের হাত থেকে যেন তারা কোনো রকম ভাবে দে আর নট বিন এন্টাইটেলড টু নট টু গেট দ্য মানে শেয়ার অফ দ্য ল্যান্ড, সেটা থেকে বাঁচার জন্য অপারেশন বর্গা ওয়াজ দেয়ার ফর 1978।
ঠিক আছে, এবং সেটা প্রায় 1980 অবধি চলেছিল, মিড 1980 অবধি চলেছিল, এবং তাতে কারা হেল্প হয়েছিল? দ্য শেয়ার ক্রপার্স। নাও 128 নম্বর প্রশ্ন, ভলিউম অফ বিল ফাইন্যান্স ইন দ্য ইন্ডিয়ান মানি মার্কেট ইজ রিলেটিভলি হাই। বলেছে যে এইবার যে ভলিউম মানে ফাইন্যান্স বিল ভলিউম অফ দ্য বিল ফাইন্যান্স এবছর যে মানি মার্কেটের যে বিল ফাইন্যান্স হয় তার ক্যাপাসিটি লেভেল কিরকম হয়েছে? রিলেটিভলি হাই, রিলেটিভলি লো, মিডিয়াম না এক্সেসিভ? তো বেসিক্যালি দেখা গেছে যখন লাস্ট ইয়ারের সাথে তুলনামূলকভাবে দেখা গেছে এই লাস্ট যে কাউন্টিং হয়েছে তাতে ইটস ইজ বিন রিলেটিভলি হাই, এটা অনেকটাই বেড়ে গেছে। নাও 129 নাম্বার, ল্যান্ড রেভিনিউ ইজ কালেক্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টেট। ল্যান্ড রেভিনিউ কি করা হয়? সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা কালেক্টেড হয় নাকি তারপরে সেটা স্টেটের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, নাকি কালেক্টেড অ্যান্ড রিটার্ন বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, নাকি কালেক্টেড বাই স্টেটস টেকেন বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, নাকি কালেক্টেড অ্যান্ড ইউটিলাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট? So basically land revenue is a revenue that also comes under the state list বা second list এ আসে, and that is been collected and utilized by the state government. That is the right option, option D. 130 নম্বর প্রশ্ন দেখব, পোস্ট ইকোনমিক রিফর্ম উইটনেসড। বলেছে যখন ইকোনমিক রিফর্ম হয়ে গেছে তারপরে হোয়াট ইট হ্যাজ উইটনেসড, কি দেখেছে, কি জিনিসের সাক্ষী হয়েছে? ভেরি হাই গ্রোথ অফ দ্য এমপ্লয়মেন্ট ইন দ্য অর্গানাইজ সেক্টর। এটা কি হয়েছিল? যে প্রচুর যে অর্গানাইজ সেক্টর তাতে হাই গ্রোথ হয়েছিল, নাকি ভেরি লো গ্রোথ ইন দ্য সেম সেক্টর, নাকি মডারেট growth, naki jobless growth in organized sector? So basically the right option will be the option D, which is jobless growth in the organized sector. 131 number প্রশ্ন, privatization policy under the structural reform does not imply this. বলেছে privatization যে policy সেটা structural reform এই নিচের মধ্যে কোনটা imply করে না? increase in monopoly power in the industrial field। বলেছে যে ইন্ডাস্ট্রিয়াল যে ফিল্ড রয়েছে তাতে একক পাওয়ারকে বাড়িয়ে দিয়েছিল, decrease the role of the industrial licensing, নাকি increase the importance of the public sector enterprise, নাকি both A and B? So the right option will be option C, কারণ it implies the shedding of the ownership of management। ঠিক আছে, যখন এই মানে স্ট্রাকচারাল রিফর্ম করা হয় প্রাইভেটাইজেশন পলিসির, তখন সেটা কোনোভাবে মানে সেইগুলো এগুলোর ওপর করা হয়েছিল, ইট হ্যাজ বিন ইনক্রিজ, বাট ইট কোয়েশ্চেন দেখো বলেছে ডাজ নট ইমপ্লাই, এখানে কোনটা ইমপ্লাই করেনি? তো ইনক্রিজ ইন দ্য ইম্পর্টেন্স অফ দ্য পাবলিক সেক্টর এমপ্লয়িজ, দ্যাট হ্যাজ নট বিন ইনক্রিজ ইন দ্য প্রাইভেটাইজেশন। নাও প্রাইভেটাইজেশনে যদি পাবলিক সেক্টরে এন্টারপ্রাইজে যদি বাড়ন্ত হয় তাহলে আর পাবলিক সেক্টর রাখাই সুবিধা, প্রাইভেটাইজেশনের কি দরকার ছিল, তাই না? নাও কন্ট্রিবিউশন অফ দ্য সেভিং অ্যাজ এ পার্সেন্টেজ টু জিডিপি is the highest in the sector। বলেছে যে সেভিং যে পার্সেন্টেজ জিডিপি যে পার্সেন্টেজ সব থেকে বেশি সেভিংসে লাগে সেটা কোথায়? পাবলিক সেক্টরে, নাকি কর্পোরেট বিজনেস সেক্টর, হাউস হোল্ড সেক্টর, নাকি ইন্ডাস্ট্রি সেক্টর? বলেছে যে জিডিপি সব থেকে বেশি সেভিং সেকশন কোথায় দিয়ে নিয়ে যায়? সেটা হচ্ছে হাউস হোল্ড সেক্টর, কারণ বাড়িতে থাকা লোকজনের টাকা পয়সা বেশি জমায়, রাইট? তো সেভিং সেক্টরে যাবে। ভেরি আই জাস্ট ওয়ান্ট টু টেল ইউ কি আমরা এত বেশি কমপ্লিকেটেড করে পড়বো না, সহজ ভাষায় বুঝবো যাতে আমাদের সুবিধা হয় পড়তে। 133 নম্বর প্রশ্ন, পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ বা পিএসই assumed this role after new economic policy। কোন রোলটা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ অ্যাজিউম করেছিল? দেয়ার ইম্পর্টেন্স ইনক্রিজ, তাদের ইম্পর্টেন্স বেড়ে গেছিল, দেয়ার ইম্পর্টেন্স ডিক্রিজ, নিউট্রাল, নাকি আনসার্টেন? তো বসাই যাচ্ছে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের কি হয়েছিল, তাদের যে পাওয়ার ইকোনমিক পলিসির পর সেটা অনেকটা কমে গিয়েছিল, খর্ব হয়েছিল। সো অপশন বি ইজ দ্য রাইট। নাও 134 নম্বর প্রশ্ন পড়বো, অ্যামাউন্ট আর্নড বাই ইউনিয়ন এক্সারসাইজ ডিউটি ইজ শেয়ার্ড বাই। বলছে যে যে ইউনিয়ন এক্সাইজ ডিউটি হয় সেটা কার দ্বারা শেয়ার হয়? প্রথমে তো আমরা জানি কালেক্ট কি করে, কালেক্ট তো ডেফিনেটলি ইট ইজ বিন কালেক্টেড অ্যাকর্ডিং টু আর্টিকেল 272। কত নাম্বার লিস্ট হয়? 84 নাম্বার লিস্ট। ঠিক আছে, আর্টিকেল 272 এর যদি আমরা 84 নাম্বার লিস্টে যাই তাহলে ইউনিয়ন এক্সাইজ ডিউটি শেয়ার্ড বাই কি হয়, কার কার মধ্যে শেয়ার হয়? দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট বোথ। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। 135 নম্বর প্রশ্ন, ডিউরিং ফার্স্ট 2 ডিকেড অফ দ্য প্ল্যানিং ফরেন এক্সচেঞ্জ পজিশন ওয়াজ। বলেছে প্রথম যে দুটো দশক তাতে যে ফরেন এক্সচেঞ্জ পজিশন ছিল সেটা কি ছিল? ভেরি স্যাটিসফ্যাক্টরি ছিল, নাকি আনস্যাটিসফ্যাক্টরি ছিল, মডারেট ছিল, আনসার্টেন টু দ্য স্টেট? নাও আই ওয়ান্ট টু টেল ইউ ওয়ান থিং, তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নের যে ক্যাটাগরি সেটা কিন্তু অনেকটাই কনসেপচুয়াল,
মানে if you don't know about the planning of the first 2 decades what happened with the foreign exchange position, তাহলে পরে কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া impossible. So in that case the right option here will be the option B, very unsatisfactory, but you need to go through the detailings of this কোয়েশ্চেন আনসার, ঠিক আছে? এর যে কনসেপ্ট গুলো প্লিজ এগুলো ভালোভাবে নিজেরা তৈরি করে ফেলো। and if you want us to make a video in Bengali in this, then we will also consider that, or write down in the comment also, right? 136 number প্রশ্ন, indicate which one does not apply existence of huge black income create. বলেছে যদি প্রচন্ড পরিমাণে ব্ল্যাক মানি বা ব্ল্যাক ইনকাম ক্রিয়েট হয় তাহলে পরে নিচের কোনটা এখানে অ্যাপ্লাই হয় না, মানে এর মধ্যে নিচের কোন ঘটনাটা ঘটে না যদি প্রচুর পরিমাণে ব্ল্যাক ইনকাম মার্কেটে হয়ে যায়। একটা হচ্ছে ইনইকুয়ালিটি ইন ইনকাম ডিস্ট্রিবিউশন, ডেফিনেটলি এটা হয়, কেন কি ব্ল্যাক মার্কেট যখন আসে তখন সব থেকে বেশি ইনকাম ডিসপ্যারিটি তৈরি হয়, সো এইটা কোনোভাবে উত্তর হবে না। নেক্সট হচ্ছে ফল ইন দ্য কন্ট্রিবিউশন টু দ্য গভর্নমেন্ট ট্যাক্স পুল, একটা ব্ল্যাক ইনকামের ফলে কি হয় যে সবাই লোন নিজেদের টাকা লুকিয়ে রাখে তো না, তো সেই ক্ষেত্রে কি হয় দেয়ার ইজ এ বিগ ভ্যাকিউম ইন দ্য কন্ট্রিবিউশন অফ দ্য গভর্নমেন্ট ট্যাক্স, তো এটাও হয়। নাও হাই লিভিং স্ট্যান্ডার্ড ফর অল, ব্ল্যাক মানি ইন্ডিয়াতে যত বেশি ছিল তখন সে সময় কি সবাই খুব উন্নত পরিমাণে লাইফ মানে স্ট্যান্ডার্ড রাখতো? নট অ্যাট অল। সো হাই লিভিং স্ট্যান্ডার্ড ফর অল কখনোই সম্ভব না কোনো করাপ্টেড অর ব্ল্যাক মার্কেটের যেখানটায় অধিপতি সেই জায়গাটায়। তো দ্য রাইট অপশন উইল বি অপশন সি, luxury consumption increases, that also right option, কিন্তু high living standard for all, this is not the right. 137 নম্বর প্রশ্ন দেখব, rate of recovery of agricultural credit issued by the commercial bank is very high, moderate, high or low. বলেছে যে রিকভারি এগ্রিকালচারাল ক্রেডিট যে লাস্ট টাইমে যে ইস্যু হয়েছে সেইটা কি হয়েছে, কমার্শিয়াল ব্যাংক থেকে যে এগ্রিকালচারাল রিকভারি সেটা যেগুলো করা হয়েছে সেটা কিরকম হয়েছে, খুব বেশি হয়েছে নাকি মডারেট হয়েছে নাকি মোটামুটি বেশি হয়েছে নাকি একদম কম। তো বেসিক্যালি লাস্ট যে রিপোর্ট ফাইন্যান্সিয়াল ইয়ার রিপোর্ট হয়েছে তাতে ইট হ্যাজ বিন শোন দ্যাট হ্যাজ বিন দ্য রিকভারি ইজ ভেরি লো। কেন লো? বিকজ ম্যাক্সিমাম টাইমে আমরা দেখেছি কমার্শিয়াল যে ব্যাংকগুলো সেইগুলো স্বাভাবিকভাবে প্রচুর পরিমাণে ডেটে গেছে, সেখানটায় নন পারফর্মিং অ্যাসেটের তৈরি হয়েছে ডিউ টু দিস নন রিকভারি, ঠিক আছে, যে অ্যাসেটগুলো কাজ করছে না, তো ইন দ্যাট কেস রিকভারি যে রেট সেটা একদম লো গেছে। 138 নম্বর প্রশ্ন দেখবো, দ্য পঞ্চায়েত সিস্টেম ইজ এ, what is about the speciality of the panchayat system? It is a 2-tier system, 3-tier system, 4-tier system, or 5-tier system. You all know this is the one of the most simplest question. 138 নম্বরের বি হবে রাইট অপশন, 3-tier system, কারণ লোকাল গভর্নমেন্টে থাকে, সেটা হচ্ছে পঞ্চায়েত থাকে, তারপরে কি থাকে, তারপরে ব্লক থাকে, আর দেন থাকে জেলা পরিষদ, তাই তো, ডিস্ট্রিক্ট লেভেলে থাকে। সো it is the right option, option B. 139 নম্বর প্রশ্ন দেখবো, role of the RBI during the plan period following this line: expansion of developmental loan, control of speculative loan, expansion of banking activities through bill discounting, naki D, all of the above. So basically when RBI regulate the financial system of our country, it regulate and supervise the activity of other bank, right? So and with that what they do, মানে after the what actually কি করে সেই অ্যাক্টিভিটি কিভাবে তারা দেখে, প্রথমত তারা অফসাইট সার্ভেলেন্স দেখায়, ইন্সপেকশন করে, এবং ফর দ্যাট কি হয় স্বাভাবিকভাবে যে পাবলিক কনফিডেন্ট ব্যাংকিং সিস্টেমের ওপর সেটা বেড়ে যায়। So expansion of the banking activities through bill discounting, naki expansion of developmental role, control of speculative loan, naki all of the above. So the right option here will be for the RBI during the plan period follow the line of the expansion of banking activities through the bill discounting. Now 140 number proshno, in the there is a correction, expansion of the developmental loan, control of the speculative loan, এবং expansion of the banking activities, that is also the 100% correct, and other two are correct because when it is come down to the role of RBI during the plan period, এখানে উল্লেখ করে দেওয়া আছে প্ল্যান পিরিয়ডের সময়, তাই তো, রোল শুধু বলেনি, এখানে প্ল্যান পিরিয়ডের রোল সম্পর্কে বলা হয়েছে। সো দ্য রাইট অপশন উইল বি অল অফ দ্য অ্যাবভ। 140 নম্বর প্রশ্ন, ইন দ্য প্রি রিফর্ম পিরিয়ড মনিটারি, ফিসকাল এন্ড দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কানেকশন ফর দ্য ব্যাংকিং অ্যাক্টিভিটিস ওয়্যার
কি causes of low profitability of the commercial bank নাকি raise profitability of the bank supported by the financial reform committees raise banking efficiency. So basically the right option here will be option number D, which is been raise banking efficiency. 141 নম্বর প্রশ্ন দেখবো, the new economic policy took this approach towards the foreign direct investment. কেমন? নতুন যখন ইকোনমিক পলিসি হয়েছিল, কবে হয়েছিল আমরা জানি, দ্যাট ইজ ইন 1991, রাইট? এর যে মেইন অবজেক্টিভ ছিল সেখানটা কি ছিল, যে ইন্ডিয়ান ইকোনমিকে কোথায় নিয়ে যেতে হবে, থ্রু দ্য গ্লোবালাইজেশন। ইট শুড হ্যাভ আ গ্লোবাল ওয়ে মার্কেট, তাই না? গ্লোবালাইজেশনের এখানে তথ্যকে নিয়ে আসা হয়। ইন দ্যাট কেস ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে কি করা হয়, দ্যাট ইজ এনকারেজমেন্ট হয়, ডিসকারেজমেন্ট, নিউট্রাল নাকি নো চেঞ্জেস ইন দ্য প্রিভিয়াস অ্যাপ্রুভাল। দ্য রাইট অপশন উইল বি অপশন এ, দ্যাট ইট হ্যাজ বিন এনকারেজড, রাইট? যে নিউ ইকোনমিক পলিসি ছিল তার দ্বারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে এনকারেজ করা হয়। 142 নম্বর প্রশ্ন, হুইচ স্টেটমেন্ট ডাজ নট অ্যাপ্লাই ইন দ্য প্রি রিফর্ম পিরিয়ড পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ ইন ইন্ডিয়া উইটনেসড? বলেছে নিচের মধ্যে কোনটা প্রি রিফর্ম পিরিয়ডে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের জন্য কাজ করে না? হাই ইনএফিসিয়েন্সি এন্ড সাবসিডি, দেন ইনক্রিজ কস্ট অফ প্রোডাকশন, হাই ডিগ্রি অফ প্রফিট। কোনো মতে হাই ডিগ্রি অফ প্রফিট ছিল না, কারণ কেন ছিল না? যদি হাই ডিগ্রি অফ প্রফিটই থাকবে তাহলে পরে তো পাবলিক সেক্টর এন্টারপ্রাইজকে প্রাইভেটাইজেশনের প্রয়োজনই ছিল না, রাইট? So and then option D রয়েছে সেটা both A and B. So this both A and B is right option. High efficiency and subsidy ছিল and increase cost of the production ছিল, right? Option D is the correct option. 143 নম্বর প্রশ্ন, ট্রেজারি বিল আর ইনস্ট্রুমেন্ট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু সিকিউর। বলেছে এখানটা ট্রেজারি বিল কিসের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের মানে কি সিকিউর করার জন্য কাজ করা হয়? বেসিক্যালি এই ট্রেজারি বিলের টাইম মানে সময়সীমা কত? সাম ফিউ ডেজ টু 52 উইক। তো 52 উইক ইজ কামস আন্ডার দ্য শর্ট টার্ম ক্রেডিট, ঠিক আছে? দ্য রাইট অপশন উইল বি দ্য শর্ট টার্ম ক্রেডিট, নট লং টার্ম ক্রেডিট, ভেরি লং ক্রেডিট বা মিডল টার্ম ক্রেডিট নয়। দ্য রাইট অপশন উইল বি দ্য শর্ট টার্ম গভর্নমেন্ট সিকিউরিটি। ইট ইজ বিন কল্ড দ্য ট্রেজারি বিল ইটসেলফ কল্ড দ্য শর্ট টার্ম গভর্নমেন্ট সিকিউরিটি ম্যাচুরিটিজ, ঠিক আছে? 144 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। নাও এখানটায় ফোকাস করো, ইনকারেক্ট স্টেটমেন্ট বলেছে। বলছে গ্রিন রেভলিউশন মেড পসিবল কি? ভেরি লো ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার, the use of the HYV seeds, increase in the use of the agro machinery নাকি multiple cropping? Very low use of the chemical fertilizer, so that is not the correct option because high yielding ছিল, agro machinery বেড়েছিল এবং মাল্টিপল ক্রপিং এর উপর ধ্যান দেওয়া হয়েছিল এবং কেমিক্যাল ফার্টিলাইজার কেও বাড়িয়ে দেওয়া হয়েছিল, রাইট? বা বিভিন্ন রকম ভাবে ফার্টিলাইজার নিয়ে আসা হয়। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। 145 নম্বর প্রশ্ন হচ্ছে কর্পোরেট ট্যাক্স, কর্পোরেট প্রফিট ট্যাক্স। হোয়াট ইজ কর্পোরেট প্রফিট ট্যাক্স? আগেন 270 আর্টিকেল 270 অনুযায়ী কর্পোরেট প্রফিট ট্যাক্সের কথা বলা হয়েছে। এটা হচ্ছে কখন দেওয়া হয়, যখন একটা মানে কোনো কোম্পানি অ্যাক্ট, যখন কোম্পানি অ্যাক্টের মাধ্যমে যখন কোনো কোম্পানি প্রফিট ট্যাক্স হিসাবে দেয়, দ্যাট ইজ বিন কল্ড দ্য কর্পোরেট প্রফিট ট্যাক্স। দ্যাট ইজ কল্ড এ স্টেট লেভেল ট্যাক্স নাকি কালেক্টেড এন্ড ইউজড বাই দ্য ইউনিয়ন এন্ড গভর্নমেন্ট, collected by state government নাকি collected by center used by the state government? And the right option is option D, যে কর্পোরেট প্রফিট ট্যাক্স যেটা সেটা কালেক্ট করে ইউনিয়ন বা সেন্টার এবং দ্যাট ইজ বিন ইউজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। 146 নম্বর প্রশ্ন, ব্যাংক ন্যাশনালাইজেশন হ্যাড দ্য ফলোইং অবজেক্টিভ। ব্যাংক ন্যাশনালাইজেশন কেন করা হয়েছিল? ব্যাংক এক্সপ্যানশন করার জন্য? ডেফিনেটলি। এক্সটেনশন অফ দ্য লোন টু প্রায়োরিটি সেক্টর? ডেফিনেটলি। এনশিওর ডিপোজিটার্স সিকিউরিটি? একদমই তাই। ব্যাংকিং ন্যাশনালাইজেশন করার পরেই তো ব্যাংকের এক্সপ্যানশন হলো এবং অনেক বেশি মাত্রায় তার ডিপোজিট বাড়লো এবং তার যে গ্রাহক বা কাস্টমার নাম্বার সেটাও বেড়ে গেল। সো রাইট অপশন উইল বি অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। 147 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আইটেম ইজ দ্য ইনক্লুডেড ইন ন্যাশনাল ইনকাম? নিচের মধ্যে কোনটা ন্যাশনাল ইনকামের সাথে ইনক্লুড রয়েছে? সাবসিডি অন রেশনিং, স্কলারশিপ, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার নাকি রিলিফ গ্রান্ট? সো 147 number right option will be the relief grant that is included in the national income, which is included বলেছে এখানটায়, that is will be the included of the national income. 148 ওপেন মার্কেট অপারেশন প্র্যাকটিস বাই আরবিআই। ওপেন মার্কেট অপারেশন কার দ্বারা প্র্যাকটিস হয়? আরবিআই দিয়ে হয়। কেন হয়? হোয়াট ইজ দ্য? দিস ইজ আরবিআই এর ওপেন মার্কেট মার্কেট অপারেশন। ইট ইজ এ কোয়ান্টিটেটিভ রুল
And in that case, these are the direct credit control technique. The option B is the correct. Assess foreign exchange dealer বা control direct credit control technique এরকম ব্যাপার না. This is a indirect credit control technique. That is why it is been called the quantitative measure. যেমন যেই সমস্ত অপারেশন গুলো রিজার্ভ ব্যাংকের দ্বারা প্র্যাকটিস হয় ফর স্টপিং অর দ্য প্রিভেন্টিং দ্য ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করার জন্য যখন এগুলো করা হয় তখন দুটো মূল জায়গা দেখা হয়, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ টুলস এর মাধ্যমে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ টুলস এর মাধ্যমে। যেটা কোয়ালিটেটিভ টুলস সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যাপ্রোচ হয়, ঠিক আছে, আর যেখানটায় মানে ডাইরেক্ট টাকা বন্ধ করে দাও বা টাকা নাও এই ব্যাপারটা হয়। আর যখন কোয়ান্টিটেটিভ টুল হয়, হোয়াট ইজ অ্যাবাউট দ্য কোয়ান্টিটেটিভ টুল, দ্যাট ইজ এ ইনডাইরেক্ট ডাইরেক্ট ক্রেডিট কন্ট্রোল। সেখানে ওপেন মার্কেট অপারেশন কি, এখানে গভর্নমেন্ট কি করে যে ওপেন মার্কেট থেকে যে সমস্ত বিলস গুলো আছে, গভর্নমেন্ট বিলস, এগুলোকে কিনতে পারে, ঠিক আছে, দ্যাট ইজ বিন OMO। নাও 149 নম্বর প্রশ্ন দেখবো, মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ এনার্জি ইন ইন্ডিয়া। আমরা জানি যেটা প্রায় শেষ হতে চললো, সেটা হচ্ছে কোল। এবং কোলের মাধ্যমে কি তৈরি হয়, হাইড্রাল পাওয়ার নো, সোলার পাওয়ার নো, নিউক্লিয়ার পাওয়ার নো, থার্মাল পাওয়ার। তো রাইট অপশন ইজ অপশন ডি, থার্মাল পাওয়ার। 150 নম্বর প্রশ্ন দেখবো, ইন্ডিয়ান এগ্রিকালচার মোস্টলি শো দ্য টাইপ অফ দ্য আনএমপ্লয়মেন্ট। এবার ইন্ডিয়ান এগ্রিকালচারের কি প্রবলেম আছে সেটা একটা দেখি। যে ইন্ডিয়ান যে এগ্রিকালচার সেক্টর, সেখানে মানুষরা যারা কাজ করে দ্যাট ইজ অন দ্য ডিপেন্ডেশন, এখানটায় তাদের পুরো ডিটেলিংস আসে না, এবং এটা যেহেতু ট্যাক্সের আওতায় ভুক্ত নয় সেই কারণে ইট ইজ নট ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট বা সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, দিস ইজ কল্ড দ্য ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট, নট ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। সো দ্য রাইট অপশন ইজ সি। 151 নম্বর প্রশ্ন, যে সেন্ট্রাল গভর্নমেন্ট ডু নট কালেক্ট রেভিনিউ ফ্রম দিস সোর্সেস। সেন্ট্রাল কালেক্ট নিচের মধ্যে এর মধ্যে কার হচ্ছে সোর্স থেকে কোনো রেভিনিউ পায় না। অলরেডি এটা আমরা 2-3বার আলোচনা করে ফেলেছি, লাস্ট ভিডিওতে আলোচনা হয়েছে, আরেকবার এখানটা রয়েছে। সেন্ট্রাল এক্সাইজ ডিউটি অর দ্য কাস্টমস ডিউটি, নো, ডেফিনেটলি সেন্ট্রাল এক্সাইজ ডিউটি যেটা আছে সেটা কাস্টম ডিউটি থেকে গভর্নমেন্ট ডেফিনেটলি রেভিনিউ নেয়। পার্সোনাল ইনকাম ট্যাক্স অ্যান্ড কর্পোরেট ট্যাক্স, নাকি এগ্রিকালচার ইনকাম ট্যাক্স অ্যান্ড দ্য ল্যান্ড রেভিনিউ, ওয়েলথ ট্যাক্স অ্যান্ড দ্য ক্যাপিটাল গেইন ট্যাক্স। সো দ্য রাইট অপশন আমি অলরেডি বলে ফেলেছি, এগ্রিকালচার ইনকাম ট্যাক্স ইজ নট বিন টেকেন বাই দ্য গভর্নমেন্ট অ্যাজ আ রেভিনিউ। সো দ্য রাইট অপশন ইজ অপশন সি। 162 নম্বর প্রশ্নে যাব, ল্যান্ড রিফর্ম এইমড অ্যাট। ল্যান্ড রিফর্ম যখন হয়েছিল সেটা কি, কোন জিনিসকে লক্ষ্য করে ল্যান্ড রিফর্ম করা হয়। দেখো, ল্যান্ড রিফর্মের অনেকগুলো অবজেক্টিভ রয়েছে, সেই অবজেক্টিভ গুলো একবার আমরা জেনে নিই কি কি হয়। একটা হচ্ছে ল্যান্ড রিফর্ম হয়েছিল কেন, সেটা তো আমরা মনে রাখতে পারি, কারণ ল্যান্ড রিফর্ম হয়েছিল যে একটা গুটিকতক জমিদারি সিস্টেমের মাধ্যমে গুটিকতক উচ্চবর্গের লোকেদের হাতে কি ছিল, এই ল্যান্ড গুলো তাদের হাতে থাকতো, তাই তো। স্বাভাবিকভাবে ল্যান্ডের একটা সঠিকভাবে মানে ডিভিশনস করার দরকার ছিল, না হলে পরে যে মানে ল্যান্ডলেস সে তো আজীবন ল্যান্ডলেস থাকবে, তার কোনোদিন জমি হবে না। যার কাছে জমি, সে জমি থেকে খাটিয়ে সে তো একদিক দিয়ে টাকা পয়সা ইনকাম করতে থাকবে। তাহলে কি হলো, একটা মানে একটা আনইকুয়াল মার্জিনে তৈরি হবে, আনইকুয়াল সিচুয়েশনে তৈরি হবে। সেইটাকে বাঁচানোর জন্য ল্যান্ড রিফর্ম কি কি জিনিসকে এম করেছিল, রেজিং কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অন ল্যান্ড সেল, definitely no. Raising power of the actual farmers, raising power of the intermediary class, নেই, intermediary যে ক্লাস তাকে কি করা হয়েছিল, একদমই অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল। এবং কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অন দ্য ল্যান্ড সেল, দ্যাট ইজ অলসো নট রাইট। সো দ্য রেজিং পাওয়ার অফ দ্য অ্যাকচুয়াল ফার্মার, যে এখানকার যেহেতু টেনেন্সি রিফর্ম করা হয়েছিল, তারপরে কোঅপারেটিভ ফার্মিংকে ডেভেলপ করা হয়, এবং সোশ্যাল ইনইকুয়ালিটি যাতে চলে যায় এবং সেই ইকুয়ালিটি যেন আসতে পারে, এবং তার সাথে ট্রাইবাল প্রোটেকশন করানো হয়েছিল, ট্রাইবাল ল্যান্ড সেটা যেন অন্য কারো হাতে না যায়। তো আলটিমেটলি এটা কি, ফার্মিং কমিউনিটি তাদেরকে স্ট্রং করেছিল। সো দ্য রেজিং পাওয়ার অফ দ্য অ্যাকচুয়াল ফার্মার ইজ দ্য রাইট অপশন। 153 নম্বর প্রশ্ন পড়ব, হুইচ কনসেপ্ট অফ মানি সাপ্লাই ইনক্লুডস কারেন্সি ডিমান্ড ডিপোজিট উইথ কমার্শিয়াল ব্যাংক, আদার ডিপোজিট উইথ RBI, টাইম ডিপোজিট উইথ কমার্শিয়াল ব্যাংক। সো এখানে কোন মানি সাপ্লাই এর মধ্যে ইনক্লুড করে, M1, M2, M3, M4। বেসিক্যালি যে M1 দ্যাট ইজ দ্য সার্কুলেশন প্লাস চেকেবল ডিপোজিট ইন দ্য ব্যাংক। M2 কি করে, দ্যাট ইনক্লুডস দ্য সেভিং ডিপোজিট, যেটা হচ্ছে 1 লাখের কম টাকা হবে, অ্যান্ড মানি মার্কেট মিউচুয়াল ফান্ড। আর M3 হচ্ছে M2 এবং তার সাথে সাথে লার্জ টাইম ডিপোজিট। তো কমার্শিয়াল ব্যাংকের যে ডিপোজিট থাকে সেটা কার সাথে অ্যাড করে, দ্যাট ইজ কামস আন্ডার দ্য ডিপোজিট ইন ব্যাংক ইজ M3, রাইট। সো টাইম ডিপোজিট উইথ দ্য demand deposit, that both comes under M3.
Now 154 নম্বর প্রশ্ন, sectoral distribution as to gross domestic product that is GDP in India shows the following pattern nowadays. বর্তমানে রিসেন্টলি যে প্যাটার্ন দেখা যাচ্ছে জিডিপির, সেটা কিরকম ভাবে বদল দেখা যাচ্ছে। পার্সেন্টেজ শেয়ার অফ দ্য ইন্ডাস্ট্রি সেক্টর ইজ হাইয়েস্ট, নাকি পার্সেন্টেজ শেয়ার অফ দ্য সার্ভিস সেক্টর ইজ হাইয়েস্ট, পার্সেন্টেজ শেয়ার অফ দ্য ইন্ডাস্ট্রিজ অ্যান্ড সার্ভিস সেক্টর টুগেদার আর অ্যারাউন্ড 50% অ্যান্ড নান অফ দিস। তো বেসিক্যালি দেখা গেছে যে কারেন্ট প্রাইসেসে প্রায় 96.54 লাখ ক্রোর দ্যাট হ্যাজ বিন দ্য প্রাইসেস অফ দ্য প্রেজেন্ট জিডিপি। এবং তাতে যখন দেখা গেছে যে টোটাল গ্রস ভ্যালু অ্যাডেড কারা দিয়েছে, যে সার্ভিস সেক্টর, দ্যাট হ্যাজ গিভেন 54%। যে সার্ভিস সেক্টর তাই দিয়েছে সব থেকে 54%, বাকিটা ডিভাইড হয়ে গেছে এগ্রিকালচার এবং অন্যান্য সেক্টরের মধ্যে। সো ইন্ডাস্ট্রি সেক্টর এবং এগ্রিকালচার সেক্টর দে আর টুগেদার হ্যাজ কমপ্লাইড দ্য বাকিকা 100-র মধ্যে। তাহলে 54% কে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের সার্ভিস সেক্টর। ঠিক আছে, সব থেকে বেশি এমপ্লয়মেন্ট এই সময়টা তৈরি হয়েছে। নাও নেক্সট কোয়েশ্চেন, 155 নাম্বার, পার্সেন্টেজ অফ পিপল গিভিং পার্সোনাল ইনকাম ট্যাক্স ইন ইন্ডিয়া ইজ হাই, লো, মিডিয়াম না আনসার্টেন। তো বেসিক্যালি অফিসিয়ালি একরকম আর হচ্ছে খাতায় কলমে একরকম, রাইট? মানে সরি, অফিসিয়ালি বা খাতায় কলমে একরকম, প্র্যাকটিক্যালি একরকম। তো আমাদেরকে খাতায় কলমের উত্তরই দিতে হবে। তো বেসিক্যালি যে পার্সোনাল ইনকাম ট্যাক্স রেট দেখা গেছে সেটা হচ্ছে অ্যাভারেজ ছিল 32-39 অ্যাট দ্য টাইম অফ 2004, এবং তারপর 2020-তে যে রিফর্ম মানে যে কাউন্টিং হয়েছে, দ্যাট হ্যাজ বিন সিন দ্য 35.88%। সো ইন দ্যাট কেস এটা কি দেখা গেল, যে এটা কি হাই হয়েছে নাকি লো নাকি মিডিয়াম না আনসার্টেন? তো ডেফিনেটলি ultimately it has been all time high of the last time, so it is the right option A. The percentage of people giving the personal income tax in India is high. Now এটা 2020 অনুযায়ী বললাম, ঠিক আছে, যেখানে 2018-তে কিন্তু দারুণ কমে গেছিল, 30% হয়ে গেছিল। কন্ট্রিবিউশন অফ দ্য এগ্রিকালচারাল সেক্টর ইন জিডিপি ইন ইন্ডিয়া, বলেছে যে এগ্রিকালচারাল সেক্টর তার যে জিডিপি তার মধ্যে কতটা ইন্ডিয়াতে দেয়, সেটা কতটা ইন্ডিয়া তার এগ্রিকালচারাল সেক্টর থেকে পায়, মোর দ্যান ইটস পার্সেন্টেজ শেয়ার ইন দ্য টোটাল এমপ্লয়মেন্ট অফ দ্য সেক্টর। সে এখানটায় জিডিপি কে ডাইরেক্টলি কোশ্চেন করা হয়েছে, রাইট? এখানে ডাইরেক্টলি কোশ্চেন করা হয়েছে, কারণ এখানটায় একটা জিনিস আমাদের বুঝতে হবে যে লেস দ্যান দ্য পার্সেন্টেজ শেয়ার ইন দ্য টোটাল এমপ্লয়মেন্ট দ্যাট সেক্টর, both are approximately equal and this is uncertain. তো এগ্রিকালচারাল আন্ডার থার্ড প্ল্যানে কি দেখা গেছিল? আচ্ছা, থার্ড প্ল্যানের আগে একটা জিনিস তোমাদেরকে বলি, যে টোটাল যে শেয়ার অফ এগ্রিকালচার ছিল সেটা কত ছিল, 19.9% ইন 2020-21, এই যে ফিনান্সিয়াল ইয়ার ছিল সেখানটায়। এবং 2019-20 যে ফিনান্সিয়াল ইয়ার ছিল তখন কত ছিল, 7.8%। তো দেখাই গেল 2019-এ 42.6% যে ওয়ার্কফোর্স ছিল সেটা এগ্রিকালচারের মধ্যে ছিল, while the other time that half of the almost evenly distributed among the two other sector, industry and service. So in that case contribution in GDP sector e ki more than its percentage share in total employment of the sector, তার কি জিডিপি তার থেকে অনেক বেশি। তো আমরা যদি মাপটা দেখি, বেসিক্যালি আমরা টোটাল এর কতটা এমপ্লয়মেন্ট সেক্টরে আগে আমরা বললাম 2020 যে সেকশন পাওয়া গেছে সেখানটায় আমরা যে সার্ভিস সেক্টরের হিসাবে দেখেছি সেখানটায় এমপ্লয়মেন্ট সেক্টর কত পেয়েছে, এবং তার তুলনায় যদি আমরা দেখি তাহলে বেসিক্যালি এটা কি লেস দ্যান দ্য পার্সেন্ট শেয়ার ইন দ্য টোটাল এমপ্লয়মেন্ট অফ দ্য সেক্টর। ঠিক আছে, now agriculture budget in the plan period was proportionately high in, agriculture budget কোন প্ল্যানে সবথেকে বেশি হাই করা হয়েছিল, ফার্স্ট, সেকেন্ড না থার্ড, ফোর্থ প্ল্যান? অপশন, রাইট অপশন ইজ অপশন সি, থার্ড প্ল্যান। Now the next question, 158, RBI practice repo rate 2. RBI repo rate practice কেন করে? repo rate what it is another টুলস, তাই তো? এবং সেই টুলস এর দ্বারা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ টুলস এর মধ্যে এটি একটি ইম্পর্টেন্ট টুল হুইচ ইজ আ ডাইরেক্ট টুল, এবং এই টুলের মাধ্যমে কি করে, দ্য লিকুইডিটি অ্যান্ড ইনফ্লেশন দুটোকেই আরবিআই কন্ট্রোল করে। আন্ডার দ্য রিজার্ভ ব্যাংক রিপো রেট, ব্যাংক ডিপোজিট এক্সেস ফান্ডস উইথ দ্য আরবিআই অ্যান্ড আর্ন ইন্টারেস্ট ফর ইট। সো বেসিক্যালি যখন লিকুইডিটিকে অ্যাবজর্ব করতে চাইবে তখন কি করে, আরবিআই রেপো রেট করে। নাও ওয়ান থিং তোমাদেরকে এটা বলে রাখি, যখন টাকা আরবিআই থেকে মার্কেটে যায় তার মানে সেখানে ইনফ্লেশন হবে,
ঠিক আছে, ইনফ্লেশন পজিটিভ। আর যখন টাকা আরবিআই এর থেকে মার্কেটে আসে, মানে আরবিআই মার্কেটের থেকে এখানটা মার্কেটে আসছে, তার মানে কি রেপো রেট মানে কি, রেপো রেট মানে ওখান থেকে টাকা ব্যাক করে নিয়ে আসা হচ্ছে তো না, মানে ব্যাংকের থেকে, কমার্শিয়াল ব্যাংক থেকে আরবিআই টাকা রাখছে, তার মানে আরবিআই ঘরে টাকা ঢুকছে। ইন দ্যাট কেস ইট উইল বি দ্য রিভার্স ইনফ্লেশন, ঠিক আছে, মানে ইনফ্লেশনকে এটা কন্ট্রোল করার জন্য। সো অ্যাবজর্ব দ্য লিকুইডিটি। নাও 159 নম্বর প্রশ্ন, মেজর পার্ট অফ দ্য এমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া অ্যারাইজ ইন দিস ফিল্ড। সব থেকে বেশি কোন ফিল্ড এখানে দেখা যায়? অর্গানাইজ সেক্টর, আনঅর্গানাইজ সেক্টর, পাবলিক সেক্টর, নাকি বোথ এ অ্যান্ড সি? তো বেসিক্যালি আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে কি পড়ে? যারা হচ্ছে এগ্রিকালচারাল হয় তারা হচ্ছে আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে পড়ে। তো মেজর পার্ট অফ এমপ্লয়মেন্ট এবার হচ্ছে অর্গানাইজ সেক্টরের মধ্যে পড়ছে, রাইট? বেশিরভাগটা অর্গানাইজ সেক্টরে কাজ করছে এবং তার সাথে কি করছে, পাবলিক সেক্টরের সাথে কাজ করছে, রাইট? মানে প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট পাওয়া যাচ্ছে এবং তারা যাচ্ছে, এবং স্বাভাবিকভাবে যে অর্গানাইজ সেক্টর বা এগ্রিকালচারাল ফিল্ড বা লেবার ফিল্ড সেখান থেকে সংখ্যা ধীরে ধীরে কম হচ্ছে। তো দ্য রাইট অপশন উইল বি দ্য অপশন এ অ্যান্ড সি। If there is a doubt, we have to wait for the PSC answer, because এই কোয়েশ্চেনটার মানে প্রেজেন্ট ফরম্যাটে কোয়েশ্চেন করা হয়েছে, প্রেজেন্ট কনটেক্সটে কোয়েশ্চেন করা হয়েছে, নাকি দ্য লাস্ট যে 2019-20 রিপোর্ট আছে সেই অনুযায়ী দিস ইজ দ্য বোথ এ অ্যান্ড সি, রাইট? কিন্তু দেন হোয়াট দে আর টকিং অ্যাবাউট, ইন দ্যাট কেস মেজর পার্ট অফ দ্য এমপ্লয়মেন্ট ইন্ডিয়া অ্যারাইজ ইন দিস ফিল্ড। সব থেকে এখানে দেখো যদি সংখ্যায় ভালো বলা হয় তাহলে অর্গানাইজ সেক্টরটা বেশি, কিন্তু সব থেকে বেশি বেড়েছে কোথায়? তো সেটা কিন্তু বোথ অর্গানাইজ সেক্টর এবং পাবলিক সেক্টরেই বেড়েছে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট টু কন্ট্রোল ইনফ্লেশন? আরবিআই। তো আরবিআই এর ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য, মানে আরবিআই যখন ইনফ্লেশন কন্ট্রোল করে, নিচের কোনটা রাইট? ইনস্ট্রাক্টেড ব্যাংক টু রিডিউস ইন্টারেস্ট রেট অন লেন্ডিং, পারচেজ বন্ড ফ্রম দ্য পাবলিক, রিডিউস স্ট্যাচুটারি লিকুইড রেশিও, নাকি রেজেস সিআরআর, নাকি ক্যাশ রিজার্ভ রেশিও? এটা ডাইরেক্ট কোয়েশ্চেন। স্বাভাবিকভাবে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য সবার আগে কি করবে? ব্যাংক ক্যাশ রিজার্ভ রেশিও বাড়িয়ে দেবে, রাইট? যত বেশি বাড়িয়ে দেবে তত বেশি টাকা আরবিআই এর ঘরে চলে যাবে, তো স্বাভাবিক কন্ট্রোল হয়ে যাবে ইনফ্লেশনের। So that was the class for today. Thank you very much for watching this video. I'm pretty sure that this class was very much helpful and beneficial for you. And if you have any queries regarding this class, and you can call us on this both number, and we are here to always help you. And bye bye, take care. খুব তাড়াতাড়ি দেখা হবে the last part of WBCS main series নিয়ে, এবং তার সাথে সাথে আমরা নতুন নতুন ক্লাসে শুরু করবো। আপনাদের সঙ্গে থাকো, দেখতে থাকো স্টাডি আইকিউ। বাই বাই।